এবং অনারেবল এমএলএ শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, এই আরসি ঘাটের সম্মানিত বিধায়ক, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে বিস্তারিত একের পর এক এখানে কি আমরা এই সরকার ডেভেলপমেন্ট করলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্তা, অনারেবল সভাধিপতি খোয়াই জেলা পরিষদের। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অনুরাগজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা সরকার। এখানে উপস্থিত শ্রী রজত পন্থ, ডিএম অ্যান্ড কালেক্টর এই খোয়াই ডিস্ট্রিক্টের। ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে অনেক কিছুই বললেন। উপস্থিত শ্রী প্রসূন দে মহোদয়, ডাইরেক্টর পঞ্চায়েত। নির্বাচিত আমার সামনে যারা জনপ্রতিনিধিগণ বিভিন্ন স্তরের আছেন এবং প্রাক্তন বিধায়ককে এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী এবং জাতি ও জনজাতি অংশের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই ভর দুপুরে আপনারা এই গরমের মধ্যেও এতক্ষণ ধরে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই রাজ্য জাতি জনজাতির এবং মিশ্র সংস্কৃতির এই রাজ্য এবং সারা ভারতবর্ষে এখন ত্রিপুরা নিয়ে একটা আলোচনা বিষয় দাঁড়িয়েছে যে গত কয়েক বছরে আমরা যেভাবে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে মিশ্র সংস্কৃতি, জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে এত সুন্দরভাবে এই রাজ্য কিভাবে চলছে। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা সবাই একসাথে আছি এবং আগামী দিন যদি আমরা একসাথে থাকি তবেই আমরা যেটা বারবার বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব হবে। শান্তি সম্প্রীতি না থাকলে কোনোদিন কোনো জিনিস করা সম্ভব নয়। এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু বলেছেন যে কোথার থেকে আমরা কোথায় যাচ্ছি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আগে কি ছিল খোয়াই ডিস্ট্রিক্ট, অচ্ছুত করে রাখা হয়েছিল খোয়াইকে। শুধু খোয়াই না, বহু জায়গায় ত্রিপুরা রাজ্যের বহু ডিস্ট্রিক্ট, আগরতলা শহরে কয়েকটা স্কুল কলেজ, কয়েকটা বিল্ডিং বানিয়েছে, আর সমস্ত জায়গায় অনুন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারণ আমাদের যে ইঞ্জিন, সামনের ইঞ্জিন যেভাবে আমাদের চালান, ডাবল ইঞ্জিনের সরকার, পেছনের ইঞ্জিনও সেইভাবে আমরা চলতে চাই। আর এটার নামেই আজকে ভারতবর্ষ যে কারণেই আজকে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা চারটিখানা কথা নয়, এর আগে 11তম স্থানে ছিল, সেই জায়গায় এখন এসে চতুর্থ স্থানে এসছে। এবং আমি জানি না ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের যে 2047 সনের যে ডাক উনি দিয়েছেন, যে আগামী দিনে তৃতীয় স্থানে আসার কথা বলছেন, যে 2047 আমরা কোথায় যাব সেটা এখনই অনুমান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি সব মানুষের, গরিব মানুষদের কথা শুনেন, গরিব মানুষদের কথা ভাবেন। 3-4 ঘন্টা ঘুমন উনি, বাকি সময় সব মানুষের কথা চিন্তা করেন। বিশেষ করে 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার এই প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, জনজাতিদের উন্নয়নের উনি সর্বপ্রথম একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী, উনাদের উন্নয়নের জন্য, উনাদের সামাজিক উন্নয়নের জন্য আমাদের দিশা দেখিয়েছেন। আমরাও সেইভাবে কাজ করছি, আগে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমি যারা এখানে দুটো প্রকল্পের যেটা ফিজিক্যালি আমরা উদ্বোধন করলাম, তাছাড়াও
যেটা ভার্চুয়ালি আমরা আরো 6টা প্রকল্পের ভার্চুয়াল আমরা উদ্বোধন করলাম। যারা ওই ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে, ওনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, রাজ্য সরকার উন্নয়নের জন্য কয়েকটা যে বিষয় সেগুলো অগ্রাধিকার দিয়েছে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, কমিউনিকেশন, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমাদের সম্মানিত ডিজি সাহেব বলেছেন, উনি যখন এখানে পোস্টিং ছিলেন ত্রিপুরাতে, কি অবস্থা হতো, এখানে আসা যাওয়ার কত সমস্যা ছিল। আজকে সেই জায়গার মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগা কারণে মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস সবকিছু এত সুন্দর হয়ে গেল এখানে। আরো কত কি হবে আগামী দিন, আপনারা খালি দেখবেন। আজকে জনজাতিদের সামগ্রিক উন্নয়নের দিকে আমরা এই যে আমি বললাম রাজ্য সরকারের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা রেখেছি। এবং সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। আমরা অন্যের উপর কেন, সরকারের উপর কেন মুখাপেক্ষী থাকবো? আমাদের নিজেদেরও আজকে এসএইচজি গ্রুপ, আগে 2018 আগে মাত্র 4 থেকে 5,000 এসএইচজি গ্রুপ ছিল। এখন আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। ত্রিপুরা সরকার থেকে আমরা প্রায় 700 কোটি টাকার উপরে আমরা ব্যাংকের মাধ্যমে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। আরো অনেক টাকা ওনাদেরকে দিচ্ছি। লাখপতি দিদি ত্রিপুরাতে এখন প্রায় 91,000-এর উপর হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন। এখানে মহিলা, আমার মায়ের বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত আছেন। এবং কিভাবে আমাদের সরকার যে কর্মসংস্থানই হোক এবং রাজ্যের যে নিজস্ব যে সম্পদ, সেটাকে আগে কেউ ভাবতো না যে আমার এখানে লুক্কায়িত আছে, আমাদের সবকিছু আমাদের মধ্যে আছে। আমাদের এখানে ব্যাম্বো আছে, আমাদের এখানে আগর আছে, আমাদের এখানে আজকে রাবার আছে, আমাদের এখানে পেট্রোলিয়াম যে গ্যাস আছে আমাদের এখানে। এগুলো নিয়ে আগে কেউ চিন্তা করতো না। আমাদের এখানে এগ্রিকালচারের যে উৎপাদন আছে সেগুলো নিয়ে আমরা অনেক উন্নত করতে পারি। সেগুলোর দিকে আমাদের এই সরকার আসার পর যে এইগুলোকে ব্যবহার করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করতে হয় সেইগুলো আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং সেগুলোর বাস্তবিচিত যে সমাধান, শুধু বলা বা কোয়া না, সেগুলো কিভাবে সমাধান, সেই দিকে আমরা কাজ করতে পারছি। আমাদের গত যে বাজেট, সেখানে মাত্র আমাদের 27,000 কোটি টাকা ছিল আমাদের বাজেট। আর এবারের বাজেট আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। এক লাফে এত জাম কি করে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই কারণ আমরা কাজ করছি। এবং কাজ দেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বুঝেছেন। বহু জায়গায় উনি বলেছেন, যান ত্রিপুরাতে গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে। আমাকে অনেকে বলেছেন, অনেক মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সর্বভারতীয় স্তরের নেতারা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন জায়গায় যখন দেখা হয় বলে আপনাদের বিষয়ে কথা বলছিলেন। তো এই যে যাত্রা, উনি আমাদের রোড ম্যাপ দেখিয়েছেন কিভাবে আমাদের আগামী দিন চলতে হবে। ভাষণের জন্য ভাষণ না, কাজের মাধ্যমে পরিচয়। কেউ থাকবে না এই পৃথিবীতে, সবার একটা নির্দিষ্ট, যেটা সবচেয়ে বড় সত্য, যে সবাই আমরা কিন্তু একদিন মৃত্যু আছে। জন্মের পরে মৃত্যু কনফার্ম, কিন্তু কাজই কিন্তু থাকবে। এবং কাজ করার যে আমাদের মার্গদর্শন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। আমরা শুধু একটা পাড়া বা একটা শহর উন্নয়নের দিকে আমরা যাচ্ছি না। আমরা চাই, আমি প্রায়শ বহু জায়গায় আমি বলেছি যে সমস্ত ডিস্ট্রিক্টের যা যা শহর হোক, নগর উন্নয়ন জায়গা, যে আমাদের মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত জায়গায় প্রতিটা মানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিসি থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের প্রায়োরিটি বিষয়। ইনফ্রাস্ট্রাকচার না থাকলে মানুষ কোথায় যাবে, কোথায়? আমাদের খামতি আছে এখনো ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় যেন কেন অন্যান্য বিদেশে যদি, সেখানে যদি এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করতে পারে, তো আমাদের এখানে কেন হবে না? কিন্তু যে মানসিকতা 35 বছর 5 বছর মাঝখানে যে জোট আমল, যে এইভাবে চললেই চলবে, কিচ্ছু করতে হবে না, খালি সরকারে বসে থাকো, আবার চলে যাব, আবার আসবো, বিরোধিতা করব, এইভাবেই চলবে। প্রধানমন্ত্রী যে এইভাবে রাজনীতি করতে আমাদের শেখায়নি।
প্রধানমন্ত্রী বলছে রাজনীতি না করেও রাজনীতি করা যায়। কিভাবে রাজনীতি করা যায়? কারোর বাড়িতে জল নেই, জল দেওয়া, এবং তার জন্য একটা প্রকল্প করেছে জলজীবন মিশনের মাধ্যমে জল দেওয়া। তো এর মধ্যে কি রাজনীতি আছে? কারোর ছাদ ঘর নেই, উপরে মাথা গুজাবার জন্য তার জায়গা নেই, সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দিয়েছে। আজকে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি দিয়েছে। যেখানে টয়লেট নিয়ে কত কথা হয়েছে, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টয়লেট নিয়ে কথা বলছেন, সেই জায়গায় টয়লেট আজকে সারা পৃথিবীর মধ্যে বহু জায়গার মধ্যে, আমাদের এখানেও আজকে বহু জায়গায় মুক্ত অঞ্চল হিসেবে আমরা ঘোষণা করছি যে টয়লেটের জন্য মা বোনদের কি অসুবিধা হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানতেন। সেটা হচ্ছে উন্নয়ন। আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে আমরা নজর দিয়েছি। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। আজকে এখানে একদিকে সুরক্ষার কথা আমরা বলা হয়েছে, সুরক্ষার জন্য আমরা এখানে বাইজল বাড়িতে যে আজকে থানা উদ্বোধন করলাম, ছেলে মেয়েদের থাকার জন্য এসটি সম্প্রদায়ের যাতে থাকে তাদের ব্যবস্থা করা হয়েছে। আজকের প্রজেক্টে যে হয়েছে সেখানে স্বাস্থ্যের বিষয় এখানে এসছে, শিক্ষার বিষয় এসছে, এবং আমরা চাই যে গ্রামীণ যে জনগণ আছেন তাদের যাতে আর্থিক উন্নয়ন হয় সেই দিকে আমাদের যে অগ্রাধিকারের বিষয়গুলো আছে। এবং শুধু এভাবে থাকলে হবে না, আমাদের সামাজিক ভাবেও আমাদের সবাই একজন আরেকজনের সাথে এটা যে ভালো রিলেশন, সেই সুসম্পর্ক, একটা আত্মিক রিলেশন। রাজনীতি করতে এবং আমাদের সরকার চালাতে অনেকে হয়তো অনেক কিছু পাবে, হয়তো বা পাবে না, কিন্তু মানুষ যখন বুঝবে যে একটা হিউম্যান টাচ এই সরকারের আছে, হিউম্যান টাচ আছে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আমরা এই সরকার সেভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির বহু ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের সবসময় বলেন, বিভিন্ন মিটিংয়ে আমাদের যেতে হয়, এবং আপনারা শুনে খুশি হবেন প্রায় 13টার মতো ফ্ল্যাগশিপ আছে। সেই ফ্ল্যাগশিপ প্রকল্পতে মনিটরিং হয়, আগে এগুলো আমরা দেখিনি। এই ফ্ল্যাগশিপ প্রকল্পেতে আমরা বহু জায়গার মধ্যে প্রায় 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসছে। তো কোনো জায়গায় 85%, কোনো জায়গায় 94%। তো এইগুলো নিয়ে আমাদের সবসময় এই রিপোর্টিং করতে হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, আপনারা জেনে খুশি হবেন যে আমরা ত্রিপুরাতেও মাননীয় প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা তো চলছেই, কিন্তু তার ক্যাপিং আছে। বিপিএল এর যারা গোষ্ঠী আছে তাদের উপরেও যারা অনেক লোক আছে যে তারাও কিন্তু এই স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রবলেম হয়। একবার ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রীজি ভাবছে যে আমরা যখনই আমাদের এক একটা ফ্যামিলির মধ্যে স্বাস্থ্য নিয়ে সমস্যা হয় বা হতো, আগে বুঝতো না কি করবে, পয়সা লাগবে, কোন ডাক্তারের কাছে যাবে, কোন হসপিটালের কাছে যাবে। সেই জায়গায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছেন, এবং সারা পৃথিবীর মধ্যে এটা একটা আলোচ্য বিষয় যে 5 লাখ টাকা প্রতিটা ফ্যামিলিকে, ভাবা যায় কোনোদিন? আজকে বিনা পয়সায় তাদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ সেটা করেছেন। যেটা আমি বললাম, উনি যেরকম আমাদের মার্গদর্শন দিয়েছেন, আমরা দেখলাম যে ক্যাপিং এর বাইরে সারা ত্রিপুরার মধ্যে অনেকে সেই যোজনার আওতায় আসছে না। আমরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও আমরা শুরু করলাম, একই কায়দায় 5 লক্ষ টাকা প্রতিটা ফ্যামিলিকে। আমি বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে 100% মানুষ এই জন আরোগ্য যোজনার আওতায় রয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেভাবে আদেশ করেন সেইভাবে আমরা কাজ করছি। শুধু আমাদের কথা চিন্তা করলে হবে না, আমাদের প্রাণী সম্পদ যে বিকাশ তাদের উপরও আমাদের চিন্তা করতে হবে। কারণ এই যে লাইফ স্টক, আমরা অনেক সময় এগুলো আমরা আগের সরকারকে আমরা দেখতাম না, এগুলো আমাদের কেন্দ্রের নির্দেশে আমরা তার উপর আমরা জোর দিয়েছি। কেন্দ্রীয় সরকারের যে স্কিম আছে সেটাকে বাদ দিলেও মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা আমরা শুরু করেছি। এখানে কিভাবে প্রাণী সম্পদকে আরো বাড়ানো যায়, তার থেকে আয়ও হয়। এবং আজকে নর্থ ইস্টার্ন জোনের এখন অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, সেখানে ভার্চুয়ালি ফিজিক্যালিও মিটিং করি।
সেখানে প্রাণী সম্পদ বিকাশে আমরা কি কি করলাম সেটা আমরা যখন বললাম যে এখানে আমরা এই সুযোগ তাদের বেনিফিট দেওয়ার জন্য বেনিফিশিয়ারি কতজন সেই মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার কথা বলেছি। মৎস্যর ব্যাপারে আপনারা জানেন ত্রিপুরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট কনজিউমার এই ফিশ খাওয়ার ক্ষেত্রে, শুধু নর্থ ইস্টার্ন জোনে না। অথচ এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের অন্যান্য ইভেন বাংলাদেশ থেকেও আমাদের ফিশ আসে, বিভিন্ন আসাম থেকেও আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মৎস্য যাতে উৎপাদন আরো বাড়ে তার জন্য মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা আমরা শুরু করেছি। তার সুফলও আমরা পাচ্ছি, অনেকটা গ্যাপ আমরা কমিয়ে আনছি এবং নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা বলা যায় যে টপ পজিশনে আমরা আছি। আমি যে দুটোর কথা বললাম, আমরা শুধু সেটা করলে হবে না, নগর উন্নয়ন করতে হবে, নগর পরিকাঠামো ভেরি ইম্পর্টেন্ট। আজকে বাইরের থেকে যখন ত্রিপুরাতে মানুষ ফ্লাইটে আসে বা ট্রেনে আসে, যখন ঢুকে বলে যে এইরকম ত্রিপুরা তো আমরা ভাবতে পারিনি। আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক লোক আসে যে ত্রিপুরা সম্পর্কে যে আইডিয়া ছিল তাদের আইডিয়া এখন মানে বদলে গেছে যে এইরকমও ত্রিপুরা হতে পারে, এত সুযোগ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, আমাদের রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টের রাস্তা দিয়ে যখন আসে এয়ারপোর্ট দেখে এত বিস্মিত হয় যে আগরতলার এয়ারপোর্ট সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। শুধু তাই নয়, ভারতবর্ষের বহু এয়ারপোর্ট থেকে আমি দেখেছি, বহু জায়গায় গিয়েছি, গর্ববোধ হয় যে আমাদের এই ত্রিপুরাতে, পার্বত্য ত্রিপুরা, তার মধ্যে এত সুন্দর একটা এয়ারপোর্ট আছে। তো পরিকাঠামো আমাদের আরো উন্নয়ন করতে হবে। এর জন্য মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আমরা শুরু করেছি। বন্ধুগণ, কৃষি আমাদের প্রায়োরিটি সেক্টর। আপনারা সবাই জানেন যে গত 29শে মে 2025-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ইউনিয়ন যিনি মিনিস্টার আছেন এগ্রিকালচারের, উনিও আমাকে ফোন করেছিলেন যে কৃষি ক্ষেত্রে আমাদের সমস্ত গ্রামে গঞ্জে আমাদের যেতে হবে। তার জন্য আমরা রাজ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করেছি। আগামীকাল খুব সম্ভবত এটা সমাপন হবে। প্রায় আমাদের টার্গেট ছিল কৃষকদের কাছে যাবে, প্রায় 1,72,000 কৃষকের কাছে পৌঁছবে। আজকেই সকালে আমার এখানে এগ্রিকালচার মিনিস্টার এসেছিলেন, উনি বলছিলেন যে আমরা 1,72,000 না আরো বেশি আমরা পার হয়ে যাব, খালি জাস্ট ওয়েট ফর টুমরো। আমি শুনে আমার খুব ভালো লাগলো যে কৃষি যদি আমাদের সারা ভারতবর্ষে আমরা 70 থেকে 75% কৃষি উৎপাদনের উপর আমরা নির্ভরশীল, সেটা আগে বুঝতো না। প্রধানমন্ত্রীজি তার উপর জোর দিয়েছেন। তো ত্রিপুরাও সেইভাবে আমরা কাজ করছি। আর এখন লাঙ্গলের দিন চলে গেছে। এখন আগে তো লাঙ্গল দিয়ে চাষ হতো, সেই দিন এখন চলে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সেই পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এটাকে উপয়োগ করতে হবে। কখন কোন জায়গার মধ্যে কোন ফসলে পোকা ধরবে আগের থেকে বলে দিতে পারবে, কোন ধরনের পোকা হবে আগের থেকে, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা বলে দিতে পারবে। বৃষ্টি কখন হবে আগ ভাগে বলে দিতে পারবে। তুফান কখন আসবে, সাইক্লোন কবে আসবে, এই এআই এর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, 5G-র মাধ্যমে সেগুলো বলে দেওয়া যাবে। আমি এই বিষয়ে কিছুদিন আগেও দিল্লিতে এই এআই 5G এটার বিষয়ে আমার বলতে হয়েছে, আমার কিছুটা পড়াশোনা করতে হয়েছে। ভাবা যায় না এখন কোথায় চলে গেছি আমরা। এবারের যুদ্ধে আপনার অপারেশন সিন্দুর আপনারা নিজেরা দেখেছেন। আগে যুদ্ধ মানে ট্যাঙ্ক যাবে, সামনে আর্মি যাবে। এবার তো এই জায়গায় নেই। সবাই বলছে যে কোথায় যুদ্ধ, কোথায় হচ্ছে। দিন আসছে ঘরে বসে যুদ্ধ হবে। এখন এমন দিন এসছে এই টেকনোলজিতে। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে যে ট্রেড আর বন্ধুত্ব দুটো একসাথে চলতে পারে না, এবং সেটা উনি হারে হারে বুঝিয়ে দিয়েছেন। 9টা টেররিস্টের ঘাঁটি 25 মিনিটের মধ্যে গুড়িয়ে দিয়েছে। এর জন্য আর্মি ভিতরে যেতে হয়নি। সমস্ত প্রেসিশন যে অ্যাটাক কাকে বলে, এবার আমাদের দেশের যারা 3 আর্মি আছে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা কোন জায়গায় আছি। টেররিস্টদের লক্ষ্য করে, সাধারণ যে পাকিস্তানের নাগরিক তাদের বিরুদ্ধে না,
কিন্তু উনি বলেছেন যে রক্ত এবং জল একসাথে চলবে না, রক্ত আর জল একসাথে চলবে না। জল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, এবং 60% উপরে ওখানকার কৃষি আমাদের এই জলের উপর নির্ভরশীল। উনি কি বলেছেন? উই ডোন্ট নিড প্রিচার, আমাদের উপদেশ দেওয়ার দরকার নেই, উই নিড পার্টনার। অনেকে উপদেশ দিতে আসেন যে আপনারা এই করুন সেই করুন। যখন আমাদের এত বছর ধরে এই টেররিস্টরা আমাদের আক্রমণ করেছে, নিরীহ লোকদের ওরা খুন করেছে, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে সুরক্ষা করতে হয়, জবাব দিতে হয়, সেটা দেখিয়েছেন। এবার কি বলেছেন? যে পারমাণবিক যে ব্ল্যাকমেইল সেটা করে আমাদের ভয় দেখিও না। বহুত হয়েছে পারমাণবিক ব্ল্যাকমেইল। আমরা গর্ববোধ করি এইরকম একটা সেফ হ্যান্ডে আমরা আছি। সব মানুষ চায় লিডার এরকম হোক, যে স্তরেই হোক, তার উপর নির্ভর থাকতে হবে যে একটা সমস্যা হচ্ছে, সমস্যা নিয়ে আমাদের বাঁচতে হবে, কিন্তু সমস্যার সমাধান করার মতো লোক আছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা দেখতাম সমস্যা কিভাবে ক্রিয়েট করা যায়, সমস্যা ক্রিয়েট করে তারপরে ওরা থাকতে চায় সরকারে, আমরা এইগুলো আমরা দেখেছি। এখন সমস্যা সমাধানের সরকার এখন এসেছে আমাদের রাজ্যে। আমরা বারবার বলছি কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে, এবং যেরকম কথা সেই রকম। আজকে 2015 সালে মাসিক কৃষকদের আয় কত ছিল? 6,580 টাকা। আর এখন আমাদের কত হয়েছে? 13,590 টাকা। তাহলে কথার সাথে যে কাজের মিল এই সরকার দেখাচ্ছে। আমাদের পঞ্চায়েতি রাজের কথা যদি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন সারা ভারতবর্ষের মধ্যে এর মধ্যে পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত যদি ঠিক হয়, পঞ্চায়েত যদি ঠিকভাবে কাজ করে, মানে 90% আপনি বলতে পারেন আমাদের সরকার ঠিকভাবে কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 7টি পুরস্কার সর্বভারতীয় স্তরে আমরা এই পঞ্চায়েতি রাজে আমরা পুরস্কার পেয়েছি। আমরা গোমতী জেলা এবং ধলাই জেলার যে উল্লেখযোগ্য যে কাজের স্বীকৃতি, আমাদের যে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024, সেটা আমরা আমাদের এই 2 ডিস্ট্রিক্ট পেয়েছি। গোমতী জেলার যে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে, এবং ধলাই জেলার যে গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক, সেই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বন্ধুগণ, ই গভর্নেন্সের যদি কথা বলি, আগে ফাইলের পর ফাইল, কাগজের পর কাগজ, সেই জায়গায় একমাত্র ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল এবং আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে সেখানে এখন ই অফিস হয়ে গেছে। এতে করে ট্রান্সপারেন্সি চলে এসছে, কাজের গতি চলে এসছে, এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের যে ই গভর্নেন্স পরিষেবা সেটা চলে এসছে। আমাদের এখানে আপনারা শুনে খুশি হবেন যে এখন আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা কেন এত ভালো হচ্ছে, তার জন্য মহারাষ্ট্র, আসাম এবং অন্যান্য বহু রাজ্য থেকে ত্রিপুরাতে আসছে দেখার জন্য। তো আমাদের জন্য খুবই গর্বের বিষয়। পঞ্চায়েত মডেলে আমরা চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চালু করেছি। আমরা ইউপিআই ভিত্তিক যে লেনদেন, আগে তো মিডলম্যানরা আমরা দেখতাম যে রেগার্স যারা শ্রমিক আছে কিছুটা পেত আর মাঝখানে দালালরা টাকা নিয়ে নিত। এখন সেই সুবিধা নেই, একমাত্র সেটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রীজি যেভাবে বলছেন যে ডিবিটির মাধ্যমে বেনিফিশিয়ারিদের যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখন আমরাও সেইভাবে অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছি। আমার সরকার পোর্টাল একটা চালু করেছি, ওয়াকিং ভিলেজ, যে কোথাও কোনো ভিলেজে প্রতি সপ্তাহে একবার করে, আমি আগে বলেছিলাম বৃহস্পতিবার, এখন হয়তোবা কোনো জায়গায় বৃহস্পতিবারে যাচ্ছে বা বৃহস্পতিবারের ছাড়া অন্য দিনে যাচ্ছে। সেখানে কি সমস্যা, যদি ওই জায়গায় কোনো কারোর রাস্তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, কারোর ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে, কোনো ড্রেনের সমস্যা হচ্ছে, ফটো তুলে সেই পোর্টালের মধ্যে আপলোড করা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সাব ডিভিশনাল লেভেলে যাবে। সাব ডিভিশনাল লেভেলে যদি সেটার সুরাহা না হয় তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে আসবে। এই যে টাইম লাইন দেওয়া আছে
সেগুলো তো আগে কখনো আমরা দেখিনি। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমার সরকার পোর্টাল, এটা নিয়ে আমাদের গত বছর আমি মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমার এটাকে পেপার আমার দিতে হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি অত্যন্ত উনি খুশি হয়েছেন এবং উনি বাহবা দিয়েছেন যে এইরকম একটা প্রকল্প হতে পারে। অন্যান্য সমস্ত প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলেছেন ইউ অলসো লার্ন ফ্রম দিস যে পোর্টাল। আমাদের আপনারা আজকে এখানে করলাম অল্প 8টা মাত্র প্রকল্প আজকে আমরা এখানে করেছি। আপনারা শুনে খুশি হবেন যে 2025 সালে, শুধু বাকি আগের গুলো ভুলে যান, 2025 সালের মে মাস পর্যন্ত, এখন পর্যন্ত আমি নিজে, আর অন্যান্য ডিপার্টমেন্ট তো আছে, অনেক জায়গায় হচ্ছে, শুধু আমি 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং আমি সেগুলোর উদ্বোধন করেছি। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ভাবুন, এই কয়েক মাসে 580 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আমরা উদ্বোধন করেছি। মানুষের জীবনমানের উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার, কর্মসংস্থানের সুযোগ, সেইগুলো আমাদের প্রায়োরিটি। আমরা একদিকে কর্মসংস্থানের সুযোগও করাচ্ছি, চাকরি দিচ্ছি, আবার আরেকদিকে এন্টারপ্রেনার যাতে হয় সেই সুযোগও আমরা দিচ্ছি, আত্মনির্ভর করারও আমরা দিচ্ছি, সেলফ রিলায়েন্স। চাকরি সবাইকে চাকরি দেওয়া যাবে না। আজকে বাইজলবাড়ি পুলিশ স্টেশন এই যে আজকে উদ্বোধন হলো, ত্রিপুরাতে 89 পুলিশ স্টেশন সেটা হয়ে গেল, 89তম পুলিশ স্টেশন এখানে হলো আজকে। এবং আমরা আইন শাসন, আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট। আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর আসতে চায়, আমাদের কাছে জায়গা কম হয়ে গেছে। এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে, জায়গা চায়, তো আমরা কশাস্তি দেওয়ার চেষ্টা করছি, কারণ মানুষ বুঝেছে যে ত্রিপুরাতে আসলে আমার যে মূলধন যে আমি এখানে ইনভেস্ট করব সেটা সুরক্ষিত থাকবে। তো মানুষ আসছে এখানে, আমরাও সেইভাবে কাজ করছি। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ডিজি সাহেব এখানে বলেছেন যে কিভাবে আমরা এখানে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরায় এখন আমি গর্বের সাথে বিধানসভায় বলি, সব জায়গায় বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর অনুসারে, এটা আমাদের তথ্য না, ত্রিপুরার নিচের দিক থেকে 3rd পজিশনে এখন আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। এবং সেটা সম্ভব হয়েছে যে এই রকম বাইজলবাড়ির যে থানা এবং অন্যান্য জায়গার মধ্যে যেভাবে পুলিশ সুরক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং আপনারা তাদের সাথে সহযোগিতা করে। হবে কিছু তো ভুল ভ্রান্তি হবে অনেক সময় অনেক জায়গায়, কিন্তু আমাদের চেষ্টা আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। বহু জায়গায় যখন যে ঘটনা, আজকে নিউজ পেপার খুললেই আজকে দেখতে পারবেন ত্রিপুরাতে কোথাও হচ্ছে, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না, কিন্তু সে কোন পার্টির সেটা দেখা হচ্ছে না, আইনের শাসনে নেওয়া হচ্ছে, যে কারণে এখানে এইভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, 2023 সালে থেকে 2024 সালে, 23 থেকে 2024 সালে 19.4% এই যে আপনার যে অপরাধ, সেই অপরাধ হ্রাস পেয়েছে। আমাদের 2024 সালের তুলনায় 2025 অর্থাৎ এই 4 মাসে 10% আরো হ্রাস পেয়েছে। আমরা সঠিক দিশায় যাচ্ছি, আমরা সঠিক পথে চলছি। আমাদের রোড ম্যাপ আমাদের দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীজি, সেই দিকে আমরা কাজ করছি। আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে আমাদের মহিলারা, মেয়েরা, ওরা যেন রাত্রে 2টোর সময় বেরোতে পারে, 1টার সময় বেরোতে পারে, কোনো জায়গায় কোনো অসুবিধা, কেন তারা ভয় পাবে? তো সেই জায়গায় আমরা এখানে একটা হেল্পলাইন চালু করেছি 1091। যখনই সমস্যা হবে সেই জায়গায় ফোন করা এবং কুইক রেসপন্স। এবং আমার কাছে যা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সময়ের মধ্যে কুইক রেসপন্স, তার মাত্রাও আগের থেকে অনেক কমে গেছে, মানে আরো তাড়াতাড়ি এর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্যা হয় তাদের এই কাজগুলো হয়ে যায়। এবং মহিলা থানা আপনারা শুনবেন, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, পশ্চিম জেলা যেহেতু বড়, সেখানে 2টো মহিলা থানা, বাকি সব ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সব জেলাতে মহিলা থানা আমরা বানিয়েছি, এবং মহিলা থানায় মহিলা দ্বারা পরিচালিত। আমরা এখানে মহিলাদের জন্য ত্রিপুরা 35 আমাদের যে পার্সেন্টেজ, সেখানে আমরা 33% আমরা মহিলাদের জন্য চাকরিতে আমরা সংরক্ষণ রেখেছি। আগে 10% ছিল, সেই অনুযায়ী প্রায় 137-এর মতো
আমাদের টিএসআর এর মধ্যে মহিলারা যুক্ত হয়েছেন। এখন যেহেতু পার্সেন্টেজ বাড়ছে, আগামী দিনে আমাদের সেই মহিলাদের স্থান সেখানে আরো বাড়বে। আজকে আমরা বারবার বলছি যে এডিকশনের বিষয়ে জিরো টলারেন্স। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এর সাথে কোনো আপোষ হবে না। ত্রিপুরাতে 2023 সাল থেকে 23 সালের তুলনায় 2024 সালে যে বাজেয়াপ্ত হচ্ছে, আমি আগের কথা ভুলে যান, মানে আমাদের সময়ে যে কত আমরা মানে আরক্ষা প্রশাসন কত ভালো কাজ করছে সেটা বলছি। 106% বৃদ্ধি পেয়েছে এই বাজেয়াপ্ত, যারা মাদক দ্রব্য তাদের বাজেয়াপ্ত। 2023 সালের তুলনায় 2024 সালে এখানে যে মাদক দ্রব্য এনে তো এটা রাখা যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না, সেটাকে ধ্বংসের জন্য, সেটাও প্রায় 132% এখানে বৃদ্ধি পেয়েছে। আমি দেখেছি এখানে অনুপ্রবেশ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমি বারবার, যখনই অনুপ্রবেশকারীদের ভিতরে কোনো অবস্থায় যাতে না আসতে পারে, যদি আসে তাদেরকে আইনের মাধ্যমে ডিপোর্টেশন কিভাবে করতে হবে বারবার তার জন্য মিটিং করছি। এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে আমি বলবো আরো বার আমরা যাতে সেখানে নজর দেই, কোনো অবস্থায় অনুপ্রবেশ ত্রিপুরাতে যেন আর না হয়, সেই বারবার আমি এই কথাটা বলছি। আপনারা সবাই জানেন যে 2023 সালের থেকে 2024 সালে বাংলাদেশেই অনুপ্রবেশ এখন পর্যন্ত যদি গ্রেপ্তার হয়েছে প্রায় 16% বেশি হয়েছে। এখন কাজে অনেকে বলছেন যে অনুপ্রবেশ, কিন্তু আমি বলবো ওনাদের, আপনারা দেখতে পারেন, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আইন ছাড়া করা যায় না, সেগুলো ডিপোর্টেশনের যে বিষয় সেগুলো আরো অনেক মানে কায়দা কানুন আছে, সেইভাবে কোনো অবস্থায় তারা যেন ঢুকতে না পারে, এবং ঢুকলে কিভাবে তাদেরকে পাঠানো যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করছি। 1 জুলাই 2024 আপনারা জানেন যে নতুন 3টি ফৌজদারি আইন, বহুদিন ধরে ব্রিটিশদের যে আইন ছিল সেগুলোকে সমাপ্ত করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ধরনের যে নিয়মগুলো হয়েছে তার মধ্যে অনেক এতদিন ধরে আমাদের যে পুলিশ বিভাগে যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু এই ধারণাগুলো যাতে কি আসলে কি এটা কিভাবে, কারণ আলটিমেটলি মানুষের জন্য এই কাজটা করতে হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। লর সাথে যারা যুক্ত আছে লয়ারদের ট্রেনিং দেওয়া হচ্ছে, আরো এলাইট যারা আছে তাদেরকেও এই 3টি ফৌজদারি আইন সম্পর্কে আমরা সেইভাবে তাদেরকে জানাচ্ছি, কারণ আইনের ফাঁক দিয়ে কিন্তু অনেক সময় অপরাধী কিন্তু পালিয়ে যায়, সেটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করছি। গত 13ই মে আমরা 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি, এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরো 916 পুলিশ কনস্টেবল নিয়োগের সে আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে, এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের 218 জন সাব ইন্সপেক্টর, এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে, ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি 2-3 বার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার, এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগে তার স্যাংশন দিয়েছে, এয়ার ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে, তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আমাদের এখানে ডাই ইন হার্নেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যের কথা যদি বলি, আমি বলবো যে এই 7 বছরে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে।
আগে আমরা দেখতাম যে এইভাবেই মানুষ নিজের বাড়ি ঘর বিক্রি করে, বসত বাড়ি বিক্রি করে, সোনার জিনিস বন্ধক রেখে বাইরে যেত। এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আমাদের আপনারা সবাই জানেন যে গত 9 জুন এইমসের যে অধিকর্তা ডাইরেক্টর, ওনার সাথে আমার 2-3 বার দেখা হয়েছিল দিল্লিতে এবং কয়েকটা মানে আমার বিভিন্ন অনুষ্ঠানে, এবং কিভাবে হসপিটাল চালাতে হয় উনার এক্সপার্টাইজ ওটা। উনাকে আমি বলেছি আপনি একবার আসুন এখানে। উনি পুরো 4 জনের একটা টিম নিয়ে এসছেন এবং সমস্ত আমাদের যে হসপিটালগুলো আছে, জিবি হসপিটাল এবং আইজিএম হসপিটাল এবং যুবতী হসপিটাল, সেখানে ওনারা ঘুরেছেন, ওনারা ওনাদের কথা বলেছেন। ওনাদের সাথে আমি দিল্লিতে যখন নেক্সট যাব ওনাদের সাথে মৌ হবে আমাদের। এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, তার জন্য কোর্স এবং এমডি, এটা এমন না যে সার্টিফিকেট কোর্স, সেটা করার জন্য ওনারা আমাদের বলেছেন। এবং এনএমসির গাইডলাইন, যেটা আগে এমসিআই বলতো, সেই গাইডলাইন অনুসারে সেটা আমরা করব। এবং ওই কোর্স করার পরে তাদের প্রচণ্ড সম্যক ধারণা, একদম মাইনিউট টু মাইনিউট ধারণা ওদের মধ্যে আসবে। শুধু ম্যানেজমেন্টে থাকলে হবে না, সেই চিন্তা ভাবনা আমাদের উনি বলেছেন। ত্রিপুরারই 1-2 ওনাদের এখানে অলরেডি কোর্স করছে, খুব সম্ভবত ওরা বেরিয়ে আসবে। তারাও যদি এখানে আসে তাহলে আমরা হসপিটালে কিভাবে পরিচালনা করতে হয় আমাদের এখানে সব আছে, আমি ওনাকে বলেছি। কিন্তু সেটাকে প্রপারলি রেগুলারাইজ এবং প্রপারলি কিভাবে ইউজ করা যায় সেটা আপনারা দেখিয়ে যান। ডাক্তারবাবুরা কথা বলেছেন এবং দে আর অলসো ভেরি হ্যাপি। কারণ ডাইরেকশন টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কিভাবে কোনো জিনিস কিভাবে চালাতে হয়। খালি চাকরি করলাম আর বাড়িতে চলে গেলাম, এতে হবে না। সেই বিষয়গুলোর জন্য ওনারা এসছেন। আপনারা সবাই জানেন যে 2টো কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের ত্রিপুরাতে, কিডনি ট্রান্সপ্লান্ট ভাবা যায় কোনোদিন? আমাদের সরকার আসার পর এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা এখানে করলাম। 2টো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও সুস্থ আছেন, যারা নিয়েছেন তারাও সুস্থ আছে। আরও 2টো কিডনি ট্রান্সপ্লান্ট খুব অতি সত্বর সেটাও হবে। এখানে মোহন ফাউন্ডেশন, আমরা শুনেছি যে মোহন ফাউন্ডেশন ওনারা বিভিন্ন ট্রান্সপ্লান্টের বিষয়ে ওনাদের পারদর্শিতা আছে। ওনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলেছি। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা বলেছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ত্রিপুরা রাজ্যের বহু লোক বাইরে যায় এই লিভার সমস্যা নিয়ে। তো আমরা চাই যে লিভার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য ট্রান্সপ্লান্ট যেগুলো ত্রিপুরাতে হয় সেই বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে এবং ওনাদের সাথে হয়েছে। আরও পাকাপাকিভাবে কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলছি। বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমি লখনৌতে গিয়েছিলাম, সেখানেও বোন মেরো ট্রান্সপ্লান্টের বিষয়ে আমি কথা বলেছি। তো বোন মেরো ট্রান্সপ্লান্টও যদি ত্রিপুরাতে হয় তাহলেও চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে। ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কতভাবে আমি চেষ্টা করলাম, হলো না। কিন্তু আজকে 7 মাসের মধ্যে সেই ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, ভাবা যায় না, সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আজকে ত্রিপুরাতে আমরা করতে পেরেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে তার উদ্বোধন করেছেন এবং সেখানে 63টা আসন। আগে আমাদের সময় একটা সিট ছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা করে সিট। আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা 63টা বিডিএস এর মানে সিট পাচ্ছে। আগামী দিন এটা 100 হবে। এমডিএস পোস্ট গ্রাজুয়েশন স্টার্ট হবে। আমাদের এখানে এমবিবিএস এর যে মেডিকেল কলেজ টোটাল মিলে 400 সিটের ব্যবস্থা হয়েছে। আগে 10টা, 6টা, 5টা, 11টা, 12টা এরকম এমবিবিএস সিট আসতো। একটা মেডিকেল হাব আমরা তৈরি, তো চেষ্টা এবং করা সেই কাজগুলো আমরা করছি। আমরা এখানে রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে, বিএসসি নার্সিং কলেজ সেটাও আমরা ইনোগ্রেশন করেছি। এখানে বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরও নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, তারাও আমাদের গভর্নমেন্টের সহায়তায় আমাদের সাহায্যের কারণে তারাও করতে পেরেছে। প্রায়ই আমরা জিবি হসপিটালে যখন যাই দেখি যে মানুষ, আমাদের যারা পেশেন্ট আছে তারা মাটিতে শুয়ে থাকে। মাত্র 727টা সেখানে আসন ছিল, সেটাকে বাড়িয়ে ডাবল করেছি, 1413টা আসন করেছে। আরও 100টা আসন যাতে বাড়ে তারও ব্যবস্থা আমি নির্দেশ দিয়েছি। এবং আগামী 70, এটা ইনহিউম্যান মনে হয় আমার কাছে, এটা কেন সেটা ভালো হবে না, সেই ব্যবস্থা আমরা করছি। কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি ইত্যাদি যে সুপার স্পেশালিটি সেইগুলো আমাদের এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেগুলো আছে। ট্রমা কেয়ার সেন্টার আমরা অনেক ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি, গোমতী জেলায়, ধলাই জেলায় এবং দক্ষিণ জেলায় এবং উত্তর জেলায় আমরা অতি সত্বর সেখানে শুরু করব।
আগরতলাতে তো পশ্চিম জেলাতে আছেই। তো ট্রমা সেন্টার যখন থাকে তখন ওই স্বাস্থ্য ব্যবস্থা কোন লেভেলে আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আগরতলা ডেন্টাল কলেজের যে বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে PM ডিভাইন সেই প্রকল্প থেকে 202 কোটি টাকা দিয়েছে। AGMC-তে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে, তার জন্য 192 কোটি টাকা দিয়েছে। এডিকশনে যারা আক্রান্ত আছে তাদের জন্য যাতে একটা ভালো হসপিটাল নেশামুক্তি কেন্দ্র স্থাপন করার জন্য যায়, তার জন্য প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন। আমরাও আমাদের বাজেট থেকে, গত যে আমাদের বাজেট সেশন ছিল সেখানে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে আমরা এই ধরনের ডি এডিকশন সেন্টার করব এবং এট দ্য রেট অফ 20 করোড় প্রতিটা জায়গায় 20 কোটি টাকা আমরা দেব, যাতে করে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। আদারওয়াইজ প্রাইভেটে অনেক জায়গায় যায়, ওরা কোথায় যাবে কি করবে, এক একটা ফ্যামিলির যে অসহায় অবস্থা সেইগুলো আমরা বুঝতে পারি। 228 জন গ্রাজুয়েট টিচার, আন্ডার গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ করেছি। এর মধ্যে আরও শিক্ষকদের একটা সমস্যা আছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। তো আমরা চাইছি যে এখানে শিক্ষক যে সমস্যা সেগুলো সমাধানের জন্য আমরা আরও বেশি যাতে নিয়োগ করতে পারি সেই কাজ করছি। এবারের বাজেটে আমরা সবাই জানি যে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এক এক সময় কন্টিনিউ আমরা ঘুরি আমরা বিভিন্ন টিচারদের কাছে। আমরা বললাম, আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে আমরা কেন এই ধরনের সেন্টার আমরা তৈরি করব না। তো সেই জায়গায় আমরা বিভিন্ন প্রতিটি মহকুমায় 2025-26-এ বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করতে যাচ্ছি এবং সেগুলো আমবাসা, কাকরাবন ও করবুকে। শুধু তাই নয়, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, যাতে ভালোভাবে সেখানে কম্পিটিশন করার কম্পিটিটিভ ওয়েতে তারা শিক্ষা লাভ করতে পারে, তার জন্য আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে এই কম্পিটিটিভ সেন্টার আমরা চালু করছি। আমাদের এডুকেশনে বারবার বলছি, এডুকেশন আমাদের একটা বিশেষ স্থান, আমাদের উল্লেখযোগ্য আমাদের দৃষ্টি। সেখানে সুপার 30 প্রকল্প আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছি, প্রায় 125টা স্কুল। নবম শ্রেণীর ছাত্রীদের তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা বাইসাইকেল বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরক্ষা কর্মীদের যারা সন্তান আছে তাদের জন্য ব্যবস্থা করেছি। স্মার্ট ক্লাস, ICT ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা শুরু করেছি। নিপুণ প্রকল্প চালু, মিশন মুকুল, PM শ্রী প্রকল্প, সহজ পাঠ্যক্রম আমরা চালু করেছি। জনজাতিদের যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, জনজাতিদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার, ত্রিপুরা সরকার সবসময় চেষ্টা করছে। এখানে 3টি ডিগ্রি কলেজের হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, একটা মহিলা কলেজ আগরতলায়, ফটিকরায় আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়াতে সরকারি কলেজ 3টে। সেখানে 3টা জায়গায় আমরা মহিলাদের জন্য 3টে আমরা সরকারি জনজাতি কল্যাণ দপ্তর থেকে সেখানে আমরা হোস্টেল নির্মাণ করেছি। ত্রিপুরাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখন পর্যন্ত 21টার মতো স্যাংশন দিয়েছেন কেন্দ্রীয় সরকার। সেখানে 8,160 জন জনজাতি সেখানে পড়তে পারবে। অলরেডি এখন 6টি স্কুল চালু রয়েছে, বাকি 13টি এখানে আমাদের বিকাশবাবু এখানে উপস্থিত আছেন। উনিও আমাকে প্রায় এসে বলেন যে অনেক জায়গায় কাজ প্রায় শেষের পথে। তো আমরা চাই যে এখানে ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে কিভাবে শিক্ষা দান করা যায় এবং শিক্ষা নেওয়া যায়, এই একলব্য বিদ্যালয়ের মাধ্যমে জনজাতিদের জন্য যে করা হয়েছে সেটা এই 2025-26-এর মধ্যে বাকি 13টা সম্পূর্ণ হবে। 16ই জানুয়ারি এতদিন ধরে আমরা কুম্ভীরাশ্রু আমরা দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি, যারা ব্রুরিয়াং শরণার্থীরা এসেছিল, কেউ কর্ণপাতও করেনি। আমাদের সরকার আসার পর আমরা 16ই জানুয়ারি 2020-এ একটা চুক্তি সম্পাদিত করি এবং এখন পর্যন্ত প্রথমে 500 কোটি টাকার কথা হয়েছিল, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা তাদের কি দেওয়া হবে। সেই জায়গায় কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে এসেছিলেন প্রায় 800 কোটি টাকা সেটা বেড়ে 12টা জায়গায় ওনাদের যে স্থায়ীভাবে বসবাসের জন্য বাড়ি ঘর থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি, রাস্তাঘাট এবং স্বাস্থ্য ব্যবস্থা সব দিক দিয়ে ওদের কিভাবে ওনাদেরকে মানে ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যায় সব ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে জনজাতি বোনেরা যে জিনিস বানায়, আমাদের এই যে রিসা এবং পাছড়া আজকে আন্তর্জাতিক স্তরে মানুষ জানতে পেরেছে, GI ট্যাগ পেয়েছে। বড় মোড়া পাহাড়ের নাম হাতাই কোতর রাখা হয়েছে, গন্ডাছড়ার নাম
গন্ডা তৈসা রাখা হয়েছে, 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের ত্রিপুরা সরকার, যেখানে জনজাতি জাতি মিশ্র সংস্কৃতি মিশ্র বসতির সরকার, সবাই সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সেই চিন্তা ভাবনা করে এই কাজগুলো আমরা করছি। গত 4ই সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমাদের এখানে ভারত সরকার, ত্রিপুরা সরকার, আমি নিজেও সেখানে ছিলাম, NLFT এবং ATTF এর মধ্যে একটা আমাদের সমঝোতা স্বাক্ষর হয়। এবং আমি বলতে পারি যে 24শে সেপ্টেম্বর 2024 যখন NLFT এবং ATTF সবাই এসে আমার সামনে তারা অস্ত্র সমর্পণ করলো, আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন সমস্ত টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আজকের তারিখে আমরা বলতে পারি। এবং মানুষ মূল স্রোতে আসতে চায়, মানুষ শান্তি চায় এবং তার রাস্তা বিশ্বাস সেটা আনতে হবে। আমরা সেই কাজগুলো আমরা করছি বিভিন্ন জেলাতে। আমরা সবাই জানেন যে বনধন বিকাশ কেন্দ্র আছে, সেগুলোকে আরো ভ্যালুয়েটেড করে কিভাবে সেখানে যে আমাদের নিজস্ব যে আমাদের জনজাতি ভাই বোনের যে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে সেগুলোকে আরো ভালোভাবে যাতে আমরা বিক্রি করতে পারি তার ব্যবস্থা। এবং এর মধ্যেও আমরা এই কথাগুলো আমরা ডোনার মিনিস্ট্রির সাথে কথা বলেছি। 30,000 হেক্টর কাজ হতো, এখন প্রায় সেটাকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর আরো বাড়াচ্ছি আমরা, যাতে এই বনধন বিকাশ কেন্দ্রের কাজগুলো হয়। বন্ধুগণ, এখানে 2রা অক্টোবর 2024 মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি জনগোষ্ঠীর যাতে তাদের ওভারঅল ডেভেলপমেন্ট হয় তার জন্য ধরতি আভা বা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এই প্রকল্প চালু করা হয়েছে। সেটার কি কারণটা কি? তার যে মেইন যে আবাসন নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ, ইলেকট্রিসিটি যাতে যায়, নতুন সৌর প্রকল্প, ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা, জনজাতি হোমস্টে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পানীয় জলের সুযোগ, জনজাতি ছাত্রাবাস নির্মাণ, উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা, ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার, সেইগুলোর জন্য এই মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রকল্প উনি ঘোষণা দিয়েছেন। কাজও চলছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুধু জনজাতি যে এলাকা আছে তার উন্নয়নের জন্য প্রায় 1,400 কোটি টাকা আমরা স্যাংশন পেয়েছি এবং কাজও চলছে। সেখানেও অ্যাসপিরেশনাল ব্লক সহ 23টি জনজাতি যে অধ্যুষিত ব্লক, সেগুলোতে শিক্ষা, যোগাযোগ ও জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয় সেইভাবে কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন 15ই নভেম্বর 2023 চালু করা হয়েছে। জনজাতি গৌরব দিবসে সেটার এই প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2024-25 অর্থ বছরে 2073 জন জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। অনেক এরকম একটার পর একটা জনজাতিদের উন্নয়নের জন্য এই সরকার, আগে আমরা খালি ওনাদেরকে ভোটের বাক্সে রূপান্তরিত করেছিল। ভোটের সময় খালি ভোটের জন্য খালি মানে ক্রোকোডাইল টিয়ার্স, কুম্ভীরাশ্রু, আর কাজের বেলায় অষ্টরম্ভা। আর আমরা কাজ করে দেখাচ্ছি। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার এই TTADC-কে বাজেটের বাইরেও আমরা অতিরিক্ত 169 কোটি 82 লক্ষ টাকা প্রদান করেছি। আমাদের 2025-26 অর্থবর্ষে TTADC-কে মোট 860 কোটি 28 লক্ষ টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, এখানে বিভিন্ন দপ্তরের যে আমাদের যে ট্রাইবাল সাবপ্ল্যান, সেখানে 7,148 কোটি টাকা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি। সেইগুলো 7,148 কোটি টাকা সাবপ্ল্যানে সেই জনজাতি এডিসি এলাকায় সেগুলো খরচ করা হবে। এবারের বাজেটে যারা জনজাতিদের যে সংস্কৃতি বাদ্যযন্ত্র সেইগুলো যাতে হারিয়ে নেওয়া যায়, এগুলো যাতে এক্সটিংক্ট না হয়, তার জন্য যাতে কর্মশালা হয়, এর জন্য 3 কোটি টাকা এবারের এই আমাদের যে বাজেট হয়েছে সেখানে সেটা রাখা হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট ST হোস্টেল আরো স্থাপন করা হবে। 50 শয্যা বিশিষ্ট আরো 60টি নতুন ST হোস্টেল স্থাপন করা হবে। বন্ধুগণ, বলে শেষ করা যাবে না। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শ, সেই উনার যে মার্গদর্শন, সেইভাবে আমরা কাজ করছি। তার জন্য আপনাদের আমাদের এই সরকারের উপর বিশ্বাস